আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে তাপগতিবিদ্যার ৩ নম্বর লেকচার নিয়ে আমরা আলোচনা করব। শুরু করা যাক। প্রথমেই আমরা এখানে পাব জুলের সূত্র। আমরা প্রথমেই পাব জুলের সূত্র। আমরা যে গাড়ি দেখি, গাড়ির ইঞ্জিন, সে গাড়ির ইঞ্জিনে তেল বা গ্যাস পোড়ানো হয় তথা তাপ উৎপন্ন করা হয়। ওই তাপশক্তিটাকেই যান্ত্রিক শক্তি বা কাজে রূপান্তরিত করা হয়। তাহলে গাড়ির ইঞ্জিনের ক্ষেত্রে তাপশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। আবার যখন আমি হাতে তালু ঘষবো, এখানে বলো তো কোন শক্তিতে রূপান্তরিত হয়? স্যার, এখানে যান্ত্রিক শক্তি তাপে রূপান্তরিত হয়, তাপশক্তিতে রূপান্তরিত হয়। তাহলে তাপশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হতে পারে, অথবা যান্ত্রিক শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হতে পারে। যাই হোক, এরা পরস্পর সমানুপাতিক। যেটাই হোক, এরা পরস্পর সমানুপাতিক। এটা হচ্ছে জুলের সূত্র। তাহলে আমি একটু সহজে বলি, তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করলে অথবা যান্ত্রিক শক্তিকে তাপশক্তিতে রূপান্তরিত করলে এরা পরস্পর সমানুপাতিক হবে। অনেকেই একটু কনফিউশনে পড়ে যান যে একটা ধরুন তাপশক্তি যদি যান্ত্রিক শক্তির সমানুপাতিক হয়, আবার যান্ত্রিক শক্তি কেমনে তাপশক্তির সমানুপাতিক হয়, মানে উল্টা কেমনে হয়? স্যার, এ সমানুপাতিক বি হলে বি সমানুপাতিক অবশ্যই এ হবে, অবশ্যই এ হবে। কীভাবে একটু দেখেন, একটু দেখায় আপনাদের কীভাবে বিপরীত সমানুপাতিকটা হয়। আমাদের মধ্যে একটু কনফিউশন কাজ করে এটা নিয়ে। আমি লিখলাম এ সমানুপাতিক বি। বলেন তো এখানে এ সমান কী হবে? এ সমান কে ইন্টু বি, কে ইন্টু বি। তাহলে এখানে কেটা কি? সমানুপাতিক ধ্রুবক। জাস্ট এটাকে আমি উল্টা লিখলাম। বি সমান কেটাকে ওই পাশে নিয়ে গেলে কী হবে? 1/k ইন্টু এ, এরকম হবে। খেয়াল করেন তো, যদি কে ধ্রুবক হয় সেক্ষেত্রে 1/k ধ্রুবক। আমি আবার বলছি, যদি কে ধ্রুবক হয় সেক্ষেত্রে 1/k ধ্রুবক। এক্ষেত্রে আপনি লিখতে পারেন বি সমানুপাতিক কে। তাহলে সমানুপাতিক সম্পর্ক যদি আপনি উল্টাই লিখেন, পার্থক্য হবে একটা জায়গায়, সেটা হচ্ছে ধ্রুবকটা উল্টে যাবে। ধরেন আমি যদি আপনাদের হাসিব স্যারে যদি ধ্রুবক হয়, আমি এখন এভাবে আছি, যদি সমানুপাতিকটা উল্টে ফেলেন, জাস্ট আমার পাটা নিচে যাবে, মাথাটা নিচে যাবে, পাটা উপরে উঠে যাবে, উল্টে যাবো জাস্ট, কিন্তু সমানুপাতিকই থাকবে। এবার আসুন, এইখান থেকে আমরা লিখতে পারি ডাব্লিউ সমানুপাতিক এইচ। স্যার, ডাব্লিউ হচ্ছে যান্ত্রিক শক্তি বা কৃতকাজ, ডাব্লিউ হচ্ছে যান্ত্রিক শক্তি বা কৃতকাজ, আর এইচ হচ্ছে তাপশক্তি। তাহলে যান্ত্রিক শক্তি তাপশক্তির সমানুপাতিক চিহ্ন তুলে একটা ধ্রুবক আসবে, সেই ধ্রুবকের নাম হচ্ছে জে। জেকে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা তাপের যান্ত্রিক সমতা। আবার বলছে, জেকে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা তাপের যান্ত্রিক সমতা। এই তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা তাপের যান্ত্রিক সমতা জে এর মান হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। তাপের যান্ত্রিক সমতার মান হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। এখানে একটু খেয়াল করেন তো স্যার, এই 4.2 জুল পার ক্যালোরি এখান থেকে বুঝেন, এখানে মানে হচ্ছে আপনি যদি 1 ক্যালোরি তাপ শক্তি খরচ করেন তাহলে 4.2 জুল কাজ পাবেন। ব্যাপারটা এরকম। এখান থেকে আসে মূলত 1 ক্যালোরি সমান 4.2 জুল। অনেক সময় এটাকে আরেকটু অ্যাকুরেটভাবে 4.18 লেখা হয়। যদি কোনো এমসিকিউতে আসে 4.18 থাকলে অবশ্যই ওটা আগে দাগাবেন। যদি 4.18 না থাকে, 4.2 থাকে, তাহলে 4.2 দাগাবেন। একদম 100% অ্যাকুরেট হচ্ছে 4.18 জুল পার ক্যালোরি। আমরা এটা রাউন্ডিং করে, যেহেতু 1-এর পর 5-এর চেয়ে বড়, রাউন্ডিং করে এটা 4.2 লিখে আমরা অভ্যস্ত। এবার আসুন, এই তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা তাপের যান্ত্রিক সমতা কাকে বলে? একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয়, বা একক তাপ দ্বারা যে পরিমাণ কাজ সম্পন্ন করা যায়, তাকে বলা হয় কি? তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা তাপের যান্ত্রিক সমতা। তাহলে একক তাপ বলতে কত ক্যালোরি তাপ বলেন তো? 1 ক্যালোরি তাপ। 1 ক্যালোরি তাপ দিয়ে কতটুকু কাজ সম্পাদন করা যায়? 4.2 বা 4.18 জুল কাজ সম্পাদন করা যায়। এটা আশা করি ক্লিয়ার, মাথায় রাখবেন, কোথাও আসবে না। এবার আসেন পরের একটু দেখি, এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে একটু বোঝার অনেক কিছু আছে। সিস্টেম বা ব্যবস্থা একটু মন দিয়ে শুনুন, তাহলে একদম 100% মুখস্থ হয়ে যাবে। ধরেন আমি কোন একটা স্থানের বায়ুতে তাপমাত্রা
চাপ, আয়তন ইত্যাদি, তাপমাত্রা, চাপ, আয়তন ইত্যাদির পরিবর্তন নিয়ে আমি পরীক্ষা নিরীক্ষা করছি, তাহলে স্যার ওই স্থানটা হবে একটা সিস্টেম। আবার বলছি ওই স্থানটা হবে একটা সিস্টেম, এবং তার বাইরের যে অংশটা থাকবে সেটাকে বলা হয় পরিবেশ। ধরেন আমি একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ নিয়ে আমি কি করছি, পুশ করছি, তাহলে ভিতরের যে বায়ুটা আছে সেই বায়ুতে একটু প্রেশার ক্রিয়েট হবে। ধরে নিন সামনের মুখটা আমি বন্ধ করে রাখছি, সামনের মুখটা বন্ধ, আমি পিস্টনের দিকটা চাপ দিলাম, ফলাফল কী হবে? ফলাফল ভিতরের যে বায়ুটা আছে সে বায়ুটা দেখবেন সংকুচিত হবে, আয়তন কমবে, আয়তন কমলে চাপ বাড়বে, চাপ বাড়লে তাপমাত্রা বাড়বে। এইগুলো নিয়ে যখন আমি পরীক্ষা নিরীক্ষা করব তখন আমার ওই যে সিরিঞ্জ যেটা সেটা হবে একটা সিস্টেম, তার বাইরের যাবতীয় সব কিছু হবে পরিবেশ। তাহলে যেখানে যে স্থানে তাপ, চাপ, তাপমাত্রা, আয়তন, তাপ, চাপ, তাপমাত্রা, আয়তন অর্থাৎ তাপগতীয় চলরাশির পরিবর্তন নিয়ে পরিবর্তনে পরীক্ষা নিরীক্ষা করা হয়, সে স্থানকে বলা হয় সিস্টেম। আরেকবার বলছি, যে স্থানে তাপ, চাপ, তাপমাত্রা, আয়তন অর্থাৎ তাপগতীয় চলরাশির পরিবর্তন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়, সে স্থানকে বলা হয় স্যার সিস্টেম। এবার আসুন, সিস্টেম স্যার তিন প্রকার: উন্মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম, বিচ্ছিন্ন সিস্টেম। উন্মুক্ত, বদ্ধ, বিচ্ছিন্ন। উন্মুক্ত, বদ্ধ, বিচ্ছিন্ন, তিনটা সিস্টেম। একটু শুনুন, উন্মুক্ত সিস্টেমটা কি? আমি একটু একটা এক্সাম্পল বলি মাথায় এখন। হ্যাঁ, ধরেন আমি নিজে রান্নাবান্না পারি, আপনারা অনেকেই রান্নাবান্না করেছেন, না করলেও দেখেছেন, যখন চুলা থেকে যখন পাতিল নামানো হয় ওখান থেকে দেখবেন, ভিতর থেকে দেখবেন যে এই ঢাকনা থাকে, ঢাকনা চারপাশ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। স্যার এগুলো কি অ্যাকচুয়ালি ধোঁয়া বেরোচ্ছে নাকি জলীয় বাষ্প বেরিয়ে যাচ্ছে ভিতর থেকে? স্যার ভিতর থেকে জলীয় বাষ্প বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে ভিতর থেকে যখন জলীয় বাষ্প বের হয়ে চলে যাবে, এই ভিতরের যে ভর, যে ওয়েট, এটা কমবে না বাড়বে? নিঃসন্দেহে তার ভরটা আস্তে আস্তে কমে যাবে, কিছুটা হলে কমে যাবে, কারণ ভিতর থেকে জলীয় বাষ্প বেরিয়ে যাচ্ছে। এই পাতিলটাকে আপনি যদি কিছুক্ষণ রেখে দেন, দেখবেন যে এটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। এই যে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে মানে কি? ওই পাতিল থেকে তাপশক্তিটা বাইরের পরিবেশে চলে আসতেছে, ওই পাতিল থেকে তাপশক্তি বাইরের পরিবেশে চলে আসতেছে। আমি ওই পাতিলটাকে যদি একটা সিস্টেম চিন্তা করি, তাহলে সেটা ভর বিনিময় করতেছে, জলীয় বাষ্প যে বেরোচ্ছে এটা ভর বিনিময়, আর তাপশক্তি যে বেরিয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে শক্তি বিনিময়। তাহলে যে সকল সিস্টেম ভর ও শক্তি বিনিময় করতে পারে, যে সকল সিস্টেম ভর ও শক্তি উভয় বিনিময় করতে পারে, তাকে বলা হয় উন্মুক্ত সিস্টেম। তাহলে আশা করি ক্লিয়ার, যেটা ভর বিনিময় করবে, শক্তি বিনিময় করবে, সেটা হচ্ছে উন্মুক্ত সিস্টেম। এবার আসেন আরেকটা এক্সাম্পল দিই, প্রেশার কুকারের ক্ষেত্রে ধরেন চিপিটা উপরে, চিপিটা বন্ধ। যদি উপরের চিপিটা যদি বন্ধ থাকে, সেক্ষেত্রে ভিতর থেকে কোনো গ্যাস চাইলেও বেরোতে পারবে না, ওই অবস্থা একটা প্রেশার কুকারে যদি আপনি রেখে দেন তাহলে কিছুক্ষণ পর দেখুন প্রেশার কুকারটা আস্তে 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 ঠান্ডা হয়ে যাবে। তাহলে শক্তিটা কোথায় বিনিময় করলো? বাইরের পরিবেশে বিনিময় করলো। স্যার এখানে প্রেশার কুকার শক্তি বিনিময় করলো, কিন্তু ভর বিনিময় করতে পারলো না। আমরা কিন্তু চিন্তা করছি কি, চিপি বন্ধ, দেখেন চিপি খোলা থাকলে কিন্তু এটা উন্মুক্ততে চলে আসবে। চিপি বন্ধ অবস্থায় শুধুমাত্র শক্তি বিনিময় করে, কিন্তু ভর বিনিময় করে না, এটাই বদ্ধ সিস্টেম। তাহলে যে সকল সিস্টেম কেবলমাত্র শক্তি বিনিময় করতে পারে, সেটা হচ্ছে বদ্ধ সিস্টেম। এবার আসেন বিচ্ছিন্ন সিস্টেম। ওই যে আমরা যে ফ্লাক্স ইউজ করি না, ফ্লাক্স যে ওই গরম পানির ফ্লাক্স, ভিতর থেকে তাপ যেন বাইরে আসতে না পারে। ধরেন একটা 100% তাপের কুপরিবাহী দিয়ে, একটা 100% তাপের কুপরিবাহী দিয়ে আমি একটা ফ্লাক্স তৈরি করলাম, ঢাকনা বন্ধ করলাম। ঢাকনা যদি বন্ধ করি, তাহলে ভিতর থেকে দেখবেন যে কোনো ভরও আসতে পারছে না, ভিতর থেকে কোনো তাপশক্তি বেরোতে পারছে না। এটা হবে বিচ্ছিন্ন সিস্টেম। যদিও বা বাস্তবে 100% তাপের কুপরিবাহী বলে কোনো পদার্থ পাওয়া যায় না, একটু হলেও তাপের কি হয়, আদান প্রদান হয়। যেমন আমরা যে ফ্লাক্সগুলো ব্যবহার করি, গরম পানির যে ফ্লাক্সগুলো ব্যবহার করি, সেগুলো দেখবেন গরম পানি রাখার পর 5-6 ঘন্টা 7 ঘন্টা পর কিন্তু ঠান্ডা হয়ে যায়। তাহলে তারাও কিন্তু কি বিনিময় করে, শক্তি বিনিময় করে, কিন্তু হয়তো স্লোলি বিনিময় করে। এই ক্ষেত্রে
আপনি আদর্শ কুপরিবাহী যদি চিন্তা করেন, তখন সেটা হবে কি সিস্টেম? বিচ্ছিন্ন সিস্টেম, যে ভিতর থেকে ভরও বেরোতে পারবে না, ভিতর থেকে তাপশক্তি বেরোতে পারবে না, এটা বিচ্ছিন্ন সিস্টেম। তার মানে সিস্টেম 3 প্রকার: উন্মুক্ত, বদ্ধ, বিচ্ছিন্ন। উন্মুক্ত ভর শক্তি উভয় বিনিময়, বদ্ধ শুধুমাত্র শক্তি বিনিময়, বিচ্ছিন্ন কোনোটি বিনিময় করতে পারে না। আবার বলছি, উন্মুক্ত ভর শক্তি উভয় বিনিময়, বদ্ধ শুধুমাত্র শক্তি বিনিময়, আর বিচ্ছিন্ন কোনোটি বিনিময় করতে পারে না। এবার আসি তাপগতীয় স্থানাঙ্ক। তাপগতীয় স্থানাঙ্ক সাধারণত 3টা: তাপমাত্রা, আয়তন, চাপ। একটু মুখস্থ রাখবেন, তাপগতীয় স্থানাঙ্ক 3টা: তাপমাত্রা, আয়তন, চাপ। আর তাপগতীয় প্রক্রিয়া হচ্ছে যে সকল প্রক্রিয়ায় তাপগতীয় স্থানাঙ্কের পরিবর্তন হয়, যে সকল প্রক্রিয়ায় তাপগতীয় স্থানাঙ্কের পরিবর্তন হয় সেগুলোকে বলে আমরা তাপগতীয় প্রক্রিয়া। এবার আসেন এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র যেটাকে মনে হয়, এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে সূত্রটা মনে হয় সেটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। স্যার খুবই সিনসিয়ারলি শুনবেন, তাইলে ইনশাল্লাহ এটা একদম 100% ক্লিয়ার হয়ে যাবে। এখন আসেন, গ্যাসের কাজ কখন হয়? গ্যাসের কাজ, স্যার গ্যাসের কাজ হয় যখন আয়তনের পরিবর্তন হয়। আয়তনের যখন পরিবর্তন হয় তখন গ্যাসের কাজ হয়। মাথায় রাখবেন, আমরা ওই কাজশক্তি ক্ষমতাতে পড়ে আসছিলাম W সমান P∆B, চাপ ইন্টু আয়তনের পরিবর্তন। চাপ ইন্টু আয়তনের পরিবর্তন, P∆B পড়ে আসছিলাম কাজশক্তি ক্ষমতাতে ফার্স্ট ইয়ারে। P∆B চাপ ইন্টু আয়তনের পরিবর্তন। তাহলে আয়তনের পরিবর্তন যদি না হয়, কাজ কত? শূন্য। তাহলে কোন একটা গ্যাসের কৃতকাজ বলতে আমরা বুঝি আয়তনের পরিবর্তন হওয়া। কৃতকাজ ধনাত্মক হলে আয়তন বাড়বে, আর কৃতকাজ ঋণাত্মক হলে আয়তন কমবে। সিম্পল। তাহলে কাজ হওয়া মানেই আয়তনের পরিবর্তন হতেই হবে। গেল এটা। সেকেন্ড দিন শুনেন, অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন। গ্যাসের যে অভ্যন্তরীণ শক্তি আছে, প্রত্যেকটা গ্যাসে তো অন্তর্নিহিত কিছু শক্তি আছে। গ্যাসের কণাগুলো সবসময় দেখবেন এদিক সেদিক ছোড়াছুড়ি করে। তাহলে এদিক সেদিক ছোড়াছুড়ি করা মানেই তার মধ্যে একটা শক্তি নিহিত আছে, সেই শক্তিটাকে বলে আমরা অভ্যন্তরীণ শক্তি। এখন এই গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কিসের উপর ডিপেন্ড করে? মাথায় রাখবো, একদম গেঁথে ফেলেন, গ্যাসের অভ্যন্তরীণ শক্তি সবসময় নির্ভর করে তাপমাত্রার উপর। গ্যাসের অভ্যন্তরীণ শক্তি সবসময় নির্ভর করে তাপমাত্রার উপর। তাপমাত্রা বাড়লে অভ্যন্তরীণ শক্তি বাড়ে, তাপমাত্রা কমলে অভ্যন্তরীণ শক্তি কমে। তাহলে জাস্ট দুটো জিনিস শিখলাম। একটা হচ্ছে গ্যাসের কাজ নির্ভর করে আয়তনের উপর, আয়তনের পরিবর্তন হলে কাজ হবে। আর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা নির্ভর করলে তাপমাত্রার উপর। তাপমাত্রা বাড়লে অভ্যন্তরীণ শক্তি বাড়বে, তাপমাত্রা কমলে অভ্যন্তরীণ শক্তি কমবে। তাপমাত্রা স্থির থাকলে অভ্যন্তরীণ শক্তির কোনো রূপ পরিবর্তন হবে না। এই দুটা পয়েন্ট একটু মাথায় রাখেন। এবার আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আসি। তাপগতিবিদ্যার প্রথম সূত্রে ধরেন এখানে আমার একটা সিস্টেম আছে, এই সিস্টেমে যে সিলিন্ডারটা আছে সেই সিলিন্ডারের সাথে একটা পিস্টন লাগানো আছে যেটা ঘর্ষণবিহীন। আমি আবার বলছি, এই সিলিন্ডারের সাথে একটা ঘর্ষণবিহীন পিস্টন লাগানো আছে। এটা ঘর্ষণমুক্তভাবে পিস্টনটা উপরে নিচে ওঠানামা করতে পারে। এই সিস্টেমে, এই সিলিন্ডার বলবো না, এটাকে আমরা সিস্টেম বলবো। এই সিস্টেমে আমি নিচ থেকে তাপ দিলাম। স্যার কি হবে বলেন তো? যখন কোন একটা সিস্টেমে আপনি নিচ থেকে তাপ দিবেন, দেখবেন এখানে দুইটা ঘটনা ঘটবে। আবার বলছি, এখানে দুইটা ঘটনা ঘটবে। প্রথম যেটা দেখবেন সেটা হচ্ছে, দেখবেন পিস্টনটা আস্তে 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 উপর দিকে উঠে যাচ্ছে। স্যার আবার বলছি, যখন আপনি এখানে তাপ দিবেন, এখানে দুইটা ঘটনা লক্ষ্য করবেন। একটা ঘটনা হচ্ছে পিস্টনটা আস্তে 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 উপর দিকে উঠে যাচ্ছে, প্রথম ঘটনা। সেকেন্ড ঘটনা হচ্ছে, ভিতরের যে গ্যাসগুলো আছে সে গ্যাসের তাপমাত্রা দেখবেন বাড়বে। স্বাভাবিক, নিচ থেকে যখন তাপ দিবেন ভিতরে তাপমাত্রা বেড়ে যাবে তো, গ্যাসের তাপমাত্রা। তাহলে দুইটা ঘটনা ঘটবে, একটা হচ্ছে আয়তন বাড়বে, একটা হচ্ছে তাপমাত্রা বাড়বে। আচ্ছা বলেন তো, আয়তন বাড়া মানে কি হওয়া? কাজ হওয়া নিশ্চয়ই এক। তাপমাত্রা বাড়া মানে কি হওয়া বলেন তো? তাপমাত্রা বৃদ্ধি পাওয়া মানে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাওয়া, দুই। তাহলে দুইটা ঘটনা ঘটছে। যখন আপনি নিচ থেকে তাপ দিবেন, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে, তত তাপমাত্রা বাড়ছে। কাজ হচ্ছে তত আয়তন বাড়ছে। আবার বলছি, যখন কোনো একটা সিস্টেমকে আপনি তাপ দিবেন তখন দুইটা ঘটনা ঘটবে।
একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, ওই যে তাপমাত্রা বৃদ্ধি মানে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, আরেকটা হচ্ছে কাজ হবে। ধরেন আপনি এখানে 70 জুল তাপ দিলেন, 70 জুল তাপ শক্তি এই সিস্টেমকে প্রদান করলেন। বলেন তো কত জুল তাপ শক্তি দিলেন? স্যার 70 জুল তাপ শক্তি দিয়েছেন। এই 70 জুল তাপ শক্তি দেখে তাপমাত্রা বাড়ার জন্য 30 জুল তাপ শক্তি খরচ হয়ে গেল। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার জন্য 30 জুল তাপ শক্তি খরচ হয়ে গেল। তার মানে বলেন তো এই 30 জুল এটা কি বৃদ্ধি পেল? স্যার 30 জুল অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেল। আবার বলছি 30 জুল অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেল। আরও কত আছে? আরও 40। বাকি 40 জুল তাপ দিয়ে এই পিস্টনটা আস্তে আস্তে কোন দিকে উঠবে? উপর দিকে উঠবে, অর্থাৎ আয়তন বৃদ্ধি পাবে না? বাকি 40 জুল তাপ কাজে রূপান্তরিত হবে। তাহলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেল 30 জুল, কাজে রূপান্তরিত হলো 40 জুল, মোট হচ্ছে 70 জুল, যেটা আপনার সরবরাহকৃত তাপশক্তির সমান। এটাই তাপগতিবিদ্যার প্রথম সূত্র। একটু বলি, কোনো সিস্টেমে তাপশক্তি সরবরাহ করা হলে, এই যে দেখেন তাপশক্তি সরবরাহ করা হলে তার একটি অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হয়, একটি অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হয়। বাকি অংশ বলতে কত? 40। বাকি অংশ দ্বারা সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত হয়। আশা করি পুরোটাই ক্লিয়ার আপনাদের। এটা সিস্টেমে তাপশক্তি সরবরাহ করছেন, তাহলে তার একটা অংশ, এই 70-এর একটা অংশ 30, এটা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হলো, বাকি অংশ সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত হলো। এটাই স্যার তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাহলে তাপ দিয়েছেন কত? 70, এটাকে আমরা বলি ডিকিউ। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেল কত? 30, এটাকে আমরা বলবো ডিইউ। কাজ হলো কত? 40, এটাকে বলবো আমরা ডিডাব্লিউ। বলেন তাহলে সূত্র বলেন। ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। স্যার এটা ওই যে আমরা শক্তির সংরক্ষণশীলতা নিতে যাই না, শক্তির নিত্যতা, তারই একটা রূপ। যে আপনি যে শক্তিটা দিচ্ছেন সেটা দুইটা ভাগে ভাগ হচ্ছে, কোনো শক্তি নতুন করে উৎপন্ন হচ্ছে না, কোনো শক্তি ধ্বংস হচ্ছে না, জাস্ট এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ তাপশক্তির দুইটা রূপে রূপান্তরিত হবে, একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, আরেকটা হচ্ছে কৃতকাজ মানে স্যার যান্ত্রিক শক্তি। তাহলে অভ্যন্তরীণ শক্তি আর যান্ত্রিক শক্তি এটাতে রূপান্তরিত হবে, অর্থাৎ এটা শক্তির নিত্যতার একটা বিশেষ রূপ। স্যার কি পাইলাম বলেন? ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ পাইলাম। আবার বলেন ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। ওই যে ডিডাব্লিউ সমান আমরা কাজ শক্তি ক্ষমতাতে পড়ে আসছি পিডেলবি। তাহলে এখানে পিডেলবি না দিয়ে আমরা এখানে দিব পিডিবি, কারণ ডিডাব্লিউ ডি ক্ষুদ্র পরিবর্তনের জন্য ডি ব্যবহার করা হয়, এখানে তাহলে আমরা ডিটা দিব, আয়তনের পরিবর্তনটা ক্ষুদ্র হবে, ডি দেবো। যদি এখানে ডেল ডাব্লিউ দিতাম তাহলে এখানে ডেল বি দিতাম। তাহলে সূত্র বলেন ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিবি। ডিবিটা হচ্ছে আয়তনের পরিবর্তন, পি হচ্ছে স্থির চাপ, ডি হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, ডিকিউ হচ্ছে সরবরাহকৃত তাপশক্তি, যে তাপশক্তি আপনি কোনো একটা সিস্টেমকে প্রোভাইড করবেন। আশা করি এই সূত্রটা ক্লিয়ার আপনাদের। এরপর আসুন, এই যে তিনটা পেলাম, আমরা তিনটা রাশি পেলাম, ডিকিউ, ডিইউ, ডিডাব্লিউ। আবার বলছি ডিকিউ, ডিইউ, ডিডাব্লিউ। ডিকিউ কখন ধনাত্মক হবে? দেখেন, যখন কোন একটা সিস্টেম তাপ শোষণ করবে, তাহলে বলুন তো সিস্টেমের তাপশক্তি নিচ্ছে না দিচ্ছে? নিচ্ছে। সিস্টেম নিলে প্লাস, দিয়ে দিলে মাইনাস। আবার বলছি, কোন তাপশক্তি যদি সিস্টেম নিজে নেয়, ধরুন আমি তাপশক্তি নিয়েছি বা খাবার গ্রহণ করেছি, তাহলে আমার খাবার গ্রহণ করাটা প্লাস, ডিকিউ প্লাস। আমি বমি করে দিয়েছি, বের করে দিয়েছি, তাহলে হচ্ছে ডিকিউটা কী হবে? মাইনাস হবে। সিম্পল একদম। ডিইউ বা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, এটা কখন ধনাত্মক হবে? যখন অভ্যন্তরীণ শক্তি বাড়বে ডিইউ ধনাত্মক, আর যখন অভ্যন্তরীণ শক্তি কমবে ডিইউ ঋণাত্মক। অন্যভাবে বলি, যখন তাপমাত্রা বাড়বে ডিইউ ধনাত্মক। স্যার তাপমাত্রা বাড়া মানে তো অভ্যন্তরীণ শক্তি বাড়া, তাপমাত্রা বাড়লে ডিইউ ধনাত্মক, তাপমাত্রা কমলে ডিইউ ঋণাত্মক। ডিডাব্লিউ দেখেন, স্যার কোন একটা সিস্টেমের আয়তন যখন বাড়ে আমরা ধরে নিই সিস্টেম নিজে কাজ করে, তাহলে সিস্টেম নিজে কাজ করলে বা আয়তন বাড়লে কৃতকাজ ধনাত্মক। সিস্টেমের উপরে কাজ করা হলে, উপরে যখন আপনি চাপ দেবেন, এটাকে যখন উপরে, ওই যে
সিস্টেম যেটা ছিল একটু আগে চিত্র আছে, এটা উপরে চাপ দিবেন, আয়তন কমে যাবে। তাহলে সিস্টেমের উপরে কাজ করলে অথবা আয়তন যদি হ্রাস পায়, আয়তন কমলে সেক্ষেত্রে আপনার ডিডাব্লিউটা ঋণাত্মক হবে। এই প্লাস মাইনাসের ব্যাপারগুলো অবশ্যই মাথায় গেঁথে রাখতে হবে। এগুলো আমাদের ম্যাথ করার ক্ষেত্রে খুবই কাজে আসবে। যদি প্লাস মাইনাস ভুল করেন তাহলে ম্যাথ আপনার ভুল হয়ে যাবে। চলেন আমরা কয়েকটা ম্যাথ দেখি। দেখেন, কোনো সংস্থা মানে হচ্ছে সিস্টেম, সিস্টেমকে সংস্থা বলা হয়, সিস্টেমকে ব্যবস্থা বলা হয়। কোন সংস্থা পরিবেশ থেকে 800 জুল তাপশক্তি শোষণ করায়। আচ্ছা বলেন তো, তাপশক্তি শোষণ করছে না বর্জন করছে? শোষণ। তাহলে ডিকিউ সমান, আমি প্রথমে লিখে রাখি ডিকিউ সমান +800। অন্তস্থ শক্তি 500 জুল কি পেল দেখেন তো, 500 জুল বৃদ্ধি পেল। তাহলে অন্তস্থ শক্তি 500 জুল বাড়া, অন্তস্থ শক্তি যখন বাড়ে তখন ডিউ কি হয়? প্লাস হয়। ডিউ সমান হচ্ছে +500। কৃত কাজ বের করতে বলছে, তাহলে আমরা কি জানি বলেন তো? ডিকিউ সমান, আমরা জানি ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। ডিইউ প্লাস ডিডাব্লিউ, এখান থেকে আমরা ডিডাব্লিউ সমান পাবো ডিকিউ মাইনাস ডিইউ। তাহলে 800 মাইনাস 500 সমান হচ্ছে 300 জুল। 300 জুল সমান 300 জুল। তাহলে কৃত কাজ পেয়ে গেলাম। এটা আমাদের এই উদ্দীপক থেকে ক নম্বর প্রশ্ন। এবার খ নম্বর প্রশ্নতে যাব। আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন, ক্লাস শেষে যেন ম্যাথগুলো করে ফেলতে পারেন। একটু দেখুন, এখানে খেয়াল করুন, উদ্দীপক সেম আছে, বলছে সিস্টেমে চাপের পরিমাণ 0.9 ATM হলে আয়তনের পরিবর্তন কত? সিস্টেমে চাপের পরিমাণ 0.9 ATM হলে আয়তনের পরিবর্তন কত? আমরা জানি ডাব্লিউ সমান পি ডেল বি বা পিডিবি। আমরা এখানে ডেল বি দিব কারণ আয়তনের পরিবর্তনটা একটু বড় হয়ে আসবে, এই জন্য ডেল বি দিব। কৃতকাজ চাপ ইন্টু আয়তনের পরিবর্তন। আমরা ডাব্লিউ, তাহলে আমরা এখানে ডেল বি সমান আয়তনের পরিবর্তন, ডেল বি সমান কী পাবো? ডাব্লিউ ডিভাইড বাই পি পাবো। ডাব্লিউ ডিভাইড বাই পি পাবো। ডাব্লিউটা ক নম্বরে বের করেছিলাম সম্ভবত কত? 800, 500 বিয়োগ করলে 300। হ্যাঁ, ডাব্লিউ পেয়েছিলাম আমরা 300 জুল। আর পি চাপ দিয়ে আছে কত দেখেন তো? 0.9 ATM। স্যার 0.9 সরাসরি কখনো বসাতে পারবেন না, অ্যাটমসফিয়ার কখনো SI একক নয়। অ্যাটমসফিয়ার থেকে SI এককে নিতে হলে 1,01,325 দিয়ে গুণ করতে হবে, বা 10⁵ দিয়ে গুণ করতে হবে। 10⁵ দিয়ে গুণ না করে সরাসরি পুরো মানটা লিখলে ভালো, সেক্ষেত্রে এই করে আনসারটা আসে। ওটাতে নাম্বার পাবেন 10⁵ দিয়ে গুণ করলে 1,01,325। এটা আমি মনে রাখি এভাবে 101,325। 101,325। এখান থেকে যদি আপনি ডেল বি বের করেন তাহলে এটা এরকমই আসবে 3.28 ইন্টু 10⁻³ মিটার কিউব। আমার ক্যালকুলেশনগুলো একটু চেক করে নেবেন আপনারা, ঠিক আছে কিনা। ঠিক না থাকলে আপনারা সঠিকটা লিখবেন যদি কোনো কারণে ভুল হয়, কারণ এই তাড়াহুড়া করে ক্যালকুলেশনের মাঝে মধ্যে একটু ভুল হতেই পারে। 3.28 ইন্টু 10⁻³ মিটার কিউব, এটা হচ্ছে আয়তনের পরিবর্তন। একদম সিম্পল একটা ম্যাথ, যেটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা করেছি। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা মনে আছে বলেন তো? কোনো সিস্টেমে তাপ দিলে কি হয়? দুটা কাজ হয়, মানে দুটা ক্ষেত্রে এটা ব্যয় হয় তাপটা। একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হবে, আর বাকি অংশ দ্বারা কী হবে? কাজ হবে। এটাই তাপগতিবিদ্যার প্রথম সূত্র। পরবর্তী ম্যাথে যাই। দেখুন এখানে 10⁵ প্যাসকেল চাপে 10⁵ প্যাসকেল চাপে একটি আদর্শ গ্যাসের আয়তন 0.5 মিটার কিউব। তাহলে আদর্শ গ্যাসের আয়তন হচ্ছে 0.5 মিটার কিউব। আদর্শ গ্যাসের আয়তন হচ্ছে 0.5 মিটার কিউব। স্থির চাপে, তাহলে চাপ এখানে স্থির রাখা হয়েছে, স্থির চাপে গ্যাসটি উত্তপ্ত করাই তার আয়তন 0.6 মিটার কিউব হয়। বাহ্যিক সম্পাদিত কাজ কত? তাহলে আয়তন আগে ছিল 0.5, পর হলো 0.6। তাহলে বলেন তো আয়তনের পরিবর্তন ডেল বি কত?
del v হচ্ছে 0.6 মাইনাস 0.5 সমান হচ্ছে 0.1 মিটার কিউব। এটা হচ্ছে আয়তনের পরিবর্তন। আমরা w সমান জানি p del v, p 10 to the power 5 into 0.1 সমান হচ্ছে 10 to the power 4 জুল। এটা আনসার। তাহলে এখানে আয়তনের পরিবর্তন সরাসরি দেওয়া নেই, আদি আয়তন পরবর্তী আয়তন দেওয়া আছে, সেখান থেকে আমরা আয়তনের পরিবর্তনটা বের করে কৃত কাজ বের করলাম। পরবর্তী অঙ্কে আসেন। এটা দেখুন, পিস্টনযুক্ত একটি সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে, গ্যাসের চাপ 400 প্যাসকেল স্থির রেখে, এটা একটু দেখতে হবে, চাপটা 400 প্যাসকেল স্থির রেখে ধীরে ধীরে 800 জুল তাপশক্তি সরবরাহ করায় 1200 জুল কাজ সম্পাদিত হয়। 1200 জুল কাজ সম্পাদিত হয়। গ্যাসের আয়তন ও অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত? পি দেওয়া আছে কত দেখেন, পি দেওয়া আছে হচ্ছে 400 প্যাসকেল, এটা আগে লিখে নিই। ধীরে ধীরে 800 জুল তাপশক্তি সরবরাহ করা হয়েছে। স্যার 800 জুল তাপশক্তি সরবরাহ করা হওয়া মানে ডিকিউ হচ্ছে প্লাস 800 সরবরাহ করা হয়েছে। পাইছে কে? সিস্টেম নিজে পাইছে, সিস্টেম নিজে দিয়ে দেয়নি, সিস্টেমে সরবরাহ করা হয়েছে, এই জন্য প্লাস 800। কাজ হলো কত? ডিডাব্লিউ সমান হচ্ছে আপনার 1200 জুল। প্রথমে বলছে গ্যাসের আয়তন ও অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত। আমরা জানি ডিডাব্লিউ সমান পিডিবি, ডিডাব্লিউ সমান পি ডেল বি, ডিবি বলবো না, ডেল বি। তাহলে ডেল বি সমান ডিডাব্লিউ ডিভাইড বাই পি। আপনি এখানে ডিডাব্লিউ কৃত কাজ কত? 1200, আর পি কত? পি হচ্ছে আপনার 400, বসাই দিলেই আয়তনের পরিবর্তন পেয়ে যাবেন। আরেকটা সূত্র জানি আমরা, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। তাহলে ডিইউ বের করতে বলছে, ডিইউ সমান কি হবে? ডিকিউ মাইনাস ডিডাব্লিউ। ডিকিউ 800 ছিল আর ডিডাব্লিউ ছিল 1200 সমান হচ্ছে -400 জুল। মাইনাস আসছে মানে বুঝতে হবে মাইনাস আসা মানে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেয়েছে, তত তাপমাত্রা হ্রাস পেয়েছে। ধরেন আপনি আমাকে 400 টাকা দিলেন, 800 টাকা দিলেন। আপনি আমাকে 800 টাকা দিলেন, আমি 800 টাকা দিয়ে দোকানে গেলাম, দোকানে গিয়ে কাজ করে ফেলাম 1200 টাকার। তখন 1200 টাকার কোনো একটা প্রোডাক্ট আপনার জন্য নিয়ে আসলাম। তাহলে পেয়েছি 800, কিনেছি 1200, তাহলে বাকি 400 থেকে গেল, বাকি 400 আমার পকেট থেকে গেল, আমার নিচ থেকে খরচ হয়ে গেল, তার আমার অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেয়ে গেল। হ্যাঁ, আমি আমার নিচ থেকে খরচ করে, আমার অভ্যন্তরীণ শক্তি খরচ করে বাকি 400 জুল কাজ করেছি। এটাই হচ্ছে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেয়ে গেল এই জন্য। তাহলে 800 তো বাইরে থেকে পাইছে শক্তি, কিন্তু কাজ করছে 1200 জুল, তাহলে তার আরও 400 জুল লাগবে। সে 400 জুল সে কোত্থেকে পেয়েছে? সে নিচ থেকে খরচ করেছে, তাহলে নিজের অভ্যন্তরীণ শক্তি খরচ হলে কমে যাবে, এখানে মাইনাস আসছে। আশা করি এটা ক্লিয়ার আপনাদের। একটু স্ক্রিনশট নিয়ে নেবেন। আমরা লাস্ট ম্যাথ, এবং খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা বুঝতে হবে আপনাদের। এটাতে একটু সময় নিব, ধৈর্য ধরে একটু শুনবেন। এই ম্যাথের জন্য একটা লেখচিত্র দেয়া আছে, এটা লেখচিত্র দেয়া আছে, লেখচিত্রটা একটু খেয়াল করবেন। এখানে ওয়াই অক্ষ বরাবর চাপকে স্থাপন করা হয়েছে, এই চাপটা একটু খেয়াল করেন। এখানে ইন্টু 10 to the power 5 লেখা আছে, তার মানে যেটা 1 লিখছে এটা 1 না, এটা 1 × 10 to the power 5। যেটা 2 লিখছে সেটা 2 না, 2 × 10 to the power 5। 3টা 3 না, 4টা 4 না, 5টা 5 না, 6টা 6 না, প্রত্যেকের সাথে কত গুণ আছে? ইন্টু 10 to the power 5 গুণ আছে। এই যে ইন্টু 10 to the power 5, এটি একটু মাথায় রাখতে হবে। আমরা তাড়াহুড়াবশত অনেক সময় এখানে ইন্টু দিয়ে যে মানটা দেওয়া থাকে সেটা আমরা খেয়াল করি না। এবার আসেন আয়তন 1 2 3 4 5 6,
এই যে মানগুলো দেওয়া আছে আয়তনের মান, সেগুলো কিসে দেওয়া আছে একটু দেখেন তো। সেগুলো লিটারে দেওয়া আছে স্যার, লিটারে। আপনি যখন কাজ বের করবেন কখনোই লিটারে মান বসাতে পারবেন না, আপনাকে অবশ্যই আপনাকে মিটার কিউবে বসাতে হবে। এরপর চাপ যেটা দিয়েছে সেটা দেখেন তো, সেটা নিউটন পার মিটার স্কোয়ার। যে নিউটন পার মিটার স্কোয়ার একটু খেয়াল করেন স্যার, নিউটন পার মিটার স্কোয়ারটা হচ্ছে SI একক। অতএব চাপ নিয়ে আমাদের কোনো টেনশন নেই, আমাদের টেনশন করতে হবে আয়তন নিয়ে। আয়তনকে আমাদের মিটার কিউবে নিয়ে যেতে হবে। গেল এটা। এবার আসেন, কখনোই যদি ধরেন S সমান বিটি, আমরা জানি S সমান বিটি, আপনাকে একটা লেখচিত্র দিল, একটা অক্ষ বরাবর হচ্ছে আপনার টি, আরেকটা অক্ষ বরাবর হচ্ছে আপনার বি। ধরুন এটা একটা লেখচিত্র। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে কি পরিমাণ সরণ হলো সেটা বের করতে বলল। এই পয়েন্ট থেকে, এটা ধরেন এ পয়েন্ট, এ থেকে যখন বিতে যায় তখন সরণ কত, S কত সেটা বের করতে হবে। যখনই এরকম কোনো প্রশ্ন আসবে সাথে সাথে মাথায় রাখবেন এটা হচ্ছে x অক্ষের সাথে উৎপন্ন ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল, যে ক্ষেত্রফলটা এখানে উৎপন্ন হবে, সেটা হচ্ছে কার মান, S এর মান। কেন ক্ষেত্রফলটা S এর মান? এটা প্রশ্ন আসে না যে কেনই বা ক্ষেত্রফলটা S এর মান। স্যার একটু দেখেন, এই ভি এবং টি গুণ করলে S পাচ্ছেন না? তাহলে একটা অক্ষ বরাবর ভি আছে, আরেকটা অক্ষ বরাবর টি আছে। আপনি এখানে বি হচ্ছে উচ্চতা বা দৈর্ঘ্য চিন্তা করেন, আর টি হচ্ছে প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্রফলই নির্দেশ করে। দ্যাটস ওয়াই এখানে S বের করার সময় আপনি ক্ষেত্রফলই বের করবেন। সিমিলারলি আপনি একটু খেয়াল করেন, গতিবিদ্যায় তো আপনারা ফার্স্ট ইয়ার এইভাবে করে আসছেন। আমরা ডাব্লিউ সমান কি জানেন বলো তো? ডাব্লিউ সমান পি ডেল ভি না? চাপ ইন্টু আয়তনের পরিবর্তন। তাহলে এক পাশে কাকে দেওয়া আছে দেখেন, এক পাশে চাপকে দেওয়া আছে, আরেক পাশে আয়তনকে দেওয়া আছে। যে আয়তন কি হারে পরিবর্তন হচ্ছে সেটা দেওয়া আছে। তার মানে এখানে যেহেতু চাপ আয়তন, ডাব্লিউ সমান যেহেতু পি ডেল ভি, তাহলে এখানে যে ক্ষেত্রফলটা উৎপন্ন হবে সেটাই মূলত কৃতকাজ ডাব্লিউকে নির্দেশ করবে। তাহলে মাথায় গেঁথে রাখেন, পি ভার্সেস বি লেখচিত্রের এককের সাথে উৎপন্ন ক্ষেত্রফলই কৃতকাজকে নির্দেশ করে। আমি আবার বলছি, পি ভার্সেস বি লেখচিত্রে এককের সাথে উৎপন্ন যে ক্ষেত্রফল, সে ক্ষেত্রফলটা কৃতকাজকে নির্দেশ করে। এটা আশা করি ক্লিয়ার আপনাদের। পরে আসেন, এখানে আসুন, এসি পথে সম্পাদিত কাজ। ক নম্বরে বলছে এসি পথে সম্পাদিত কাজ। এই যে এসি পথ আমি একটু দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি। যারা একটু কম দেখছেন তারা একটু এখন ভালো করে দেখবেন। আমি এ এবং সি একটু বোল্ড করে দিয়েছি। এসি পথে সম্পাদিত কাজ। এই এসি পথটা এককের সাথে এই ক্ষেত্রফলটা উৎপন্ন করে, এটা উৎপন্ন করে। আচ্ছা দেখে কি মনে হচ্ছে বলেন তো? এটা ট্রাপিজিয়াম না? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র বলেন তো? হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু মধ্যবর্তী দূরত্ব। এখানে সমান্তরাল বাহু কোনটা দেখেন তো? আমি একটু দেখাই সমান্তরাল বাহু। গোলাপি কি খেয়াল করেন? গোলাপি কোনো বান্ধবীর নাম না, এখানে আমি কালার বোঝাচ্ছি। এই বাহু এবং এই বাহু সমান্তরাল, এই দুটো বাহু সমান্তরাল, এবং মধ্যবর্তী দূরত্ব এটা কিনা দেখেন, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এটা হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমি কাজ বের করে ফেলি, ডাব্লিউ সমান হাফ ইন্টু সমান্তরাল বাহু। এই যে সমান্তরাল বাহু, এই বাহুর উচ্চতা কত দেখেন তো? 2। তাই 2 লিখবো নাকি 2 × 10⁵ লিখবো? স্যার ইন্টু 10⁵ আসছে না? এটা ছিল 2 না তো, এটা 2 × 10⁵। দেখেন তো এই বাহুর উচ্চতা কত দেখেন তো? এই পুরো বাহুর উচ্চতা, এই উচ্চতা হচ্ছে কত? 6 × 10⁵। কী করলাম? হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল করলাম, ইন্টু মধ্যবর্তী দূরত্ব। দেখেন এদের মধ্যবর্তী দূরত্ব কত? 2 থেকে 6 গেছে। আদি বিন্দু 2, পরবর্তী বিন্দু 6। তাহলে মধ্যবর্তী দূরত্ব কত? 6 থেকে 2 বিয়োগ করেন, তাহলে কত হয়? 4। যে 4 পাবেন সেই 4টা কোন এককে পাবেন? লিটারে পাবেন। সেটা স্যার মিটার কিউবে নিতে হবে। তাহলে 4 ×
tan ইনভার্স 3 লিটারকে মিটার কিউবে নিতে হলে tan ইনভার্স 3 দিয়ে গুণ করতে হয়। তাহলে এই 4 × tan ইনভার্স 3 যদি করেন আপনি এখানে কাজ পাবেন, কাজ হচ্ছে 1600 জুল। 1600 জুল। আশা করি এটা আপনাদের ক্লিয়ার। তাহলে পি ভার্সেস বি লেখচিত্র এককের সাথে যে ক্ষেত্রফল উৎপন্ন করে সেটাই কৃতকাজকে নির্দেশ করে, আর কোনো কথা নেই, সেটাই কৃতকাজকে নির্দেশ করে। যদি আয়তন লিটারে থাকে মিটার কিউবে নিয়ে যাবেন, আর চাপ তো পেস্কেলে আছেই, নিউটন পার মিটার স্কয়ার বা পেস্কেলে আছে, এটাকে চেঞ্জ করতে হবে না। খ নম্বর প্রশ্নে যাব আমরা। খ নম্বর প্রশ্নে এটাতে দেখুন কি বলছে, চিত্রে কোনো তাপগতীয় ব্যবস্থাকে এবিসি, এসি, এডিসি পথে নেওয়া হলে এ থেকে সিতে নেওয়া হলো। আচ্ছা, তাহলে আমি একটা তাপগতীয় ব্যবস্থাকে দেখুন এ বি সি এ পথে নিয়ে গেলাম, এ পথে নিয়ে যেতে পারি, অথবা এই তাপগতীয় ব্যবস্থাকে আমি সরাসরি এ থেকে সি, এসি পথে নিয়ে যেতে পারি, সি বিন্দুতে নিতে পারি, অথবা আমি এই তাপগতীয় ব্যবস্থাকে এদিক থেকে এদিকে নিতে পারি। বলেন তো এটা কি? এডিসি পথে নিতে পারি। তাহলে এখানে কটা পথের কথা বলছে? 3টা পথ। একটা হচ্ছে এবিসি, এটা হচ্ছে এবিসি, দেখেন এবিসি। তারপর হচ্ছে এসি, সরাসরি এ থেকে সিতে গেছে। আর হচ্ছে এডিসি, এইভাবে থেকে এভাবে গেছে এডিসি। তাহলে 3টা পথে এ থেকে সিতে নেওয়া হলো, 3টা পথে এ থেকে সিতে নেওয়া হলো। এ বিন্দু ও সি বিন্দুর অন্তস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি 100 ও 600। স্যার এ বিন্দুর অভ্যন্তরীণ শক্তি হচ্ছে 100, এ বিন্দুর অভ্যন্তরীণ শক্তি হচ্ছে 100, আর সি বিন্দুর অভ্যন্তরীণ শক্তি হচ্ছে 600। অভ্যন্তরীণ শক্তি দেওয়া আছে এ আর সি এর। বলছে কোন পথে সিস্টেম কর্তৃক গৃহীত তাপের পরিমাণ বেশি হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমি আবার বলছি, প্রশ্নটা হচ্ছে কোন পথে সিস্টেম কর্তৃক গৃহীত তাপের পরিমাণ বেশি হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, প্রথমে আমরা দেখি, আমরা এ বি সি পথে যাব। একটু সলিউশনটা দেখেন, আমার একটু গুরুত্ব সহকারে দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট। এ বি সি পথে, এবিসি পথে ডাব্লিউ সমান আমরা এবার লিখতে পারি না, ডাব্লিউ সমান ডাব্লিউ ইন্টু ডাব্লিউ এ বি পথের জন্য প্লাস ডাব্লিউ বিসি পথের জন্য। এই যে এবিসি পথে আমরা 2টা পথ অতিক্রম করতে হচ্ছে, একটা হচ্ছে এবি, একটা হচ্ছে বিসি, 2টা পথে কাজ। আচ্ছা, ডাব্লিউ এ বি পথে কাজ শূন্য হবে কেন বলতে পারবেন? এই এ বি পথে কাজ শূন্য কেন? স্যার এ বি পথকে যদি আমি এ বিন্দু থেকে যদি একটা রেখা টানি, এই বিন্দু থেকে যদি একটা রেখা টানি, এক্স অক্ষের উপর লম্ব টানি, এটা এরকম হবে। বি বিন্দু থেকে যদি একটা এক্স অক্ষের উপর লম্ব টানি, এটা এরকম হবে। দেখেন তো, এটা একটা লাইন হয়ে গেল না? স্যার মাথায় রাখবেন, কখনো একটা লাইন ক্ষেত্রফল উৎপন্ন করতে পারে না, একটা লাইন কখনো ক্ষেত্রফল উৎপন্ন করতে পারে না। এখানে এই লাইনটা এক্স অক্ষের সাথে কোনো ক্ষেত্রফল উৎপন্ন করে না বলেই এ বি পথে কাজ হচ্ছে শূন্য। এবার আসেন বিসি পথে কাজ। বিসি পথে কাজ কার ক্ষেত্রফল হবে দেখেন তো, আমি একটু দেখাই আপনাদের। বিসি পথে কাজ হবে এটার ক্ষেত্রফল, এই যে এটার ক্ষেত্রফল, এটা পুরোটার ক্ষেত্রফল, এই যে এটা পুরোটার ক্ষেত্রফল হচ্ছে বিসি পথে কাজ। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই ক্ষেত্রফলটা একটু দেখেন তো, এই বিসি পথের ক্ষেত্রফলটা, এটা পুরোটা হচ্ছে তার ক্ষেত্রফল না? এই ক্ষেত্রফল হচ্ছে কৃত কাজ। ক্ষেত্রফলটা কত? বি থেকে সি এর যে দূরত্ব সেটা হচ্ছে 2 থেকে 6 মানে 4। আর উচ্চতা কত দেখেন তো? উচ্চতা হচ্ছে 6। তাহলে আমি কি লিখতে পারি? 6 × 10⁵ ইন্টু এটা হচ্ছে উচ্চতা, আর প্রস্থ কত? 2 থেকে 6, তার মানে 4, 4 × 10⁻³ কেন 10⁻³ দিয়ে গুণ করলাম জানেন? কারণ এটা আমাদের কোথায় নিতে হবে? মিটার কিউবে নিতে হবে। এইভাবে যদি করি তাহলে আমাদের আনসার আসে কত? আমাদের আনসার আসবে 2400 জুল। এখানে আসবে 2400 জুল। তারপর আমরা দেখব এসি পথে কাজ। ডাব্লিউ এসিটা আমরা এর আগে বের করে ফেলেছি। ডাব্লিউ এসি ছিল 1600 জুল। তারপর দেখব কোন পথে? তারপর দেখব আমরা এডিসি পথে।
এডিসি পথে ডাব্লিউ এডিসি, এটা দেখেন তো ডাব্লিউ এডিসি, তাহলে একটা এডি একটা ডিসি, ডাব্লিউ এডি প্লাস ডাব্লিউ ডিসি। ডাব্লিউ এডিটা দেখেন তো, ডাব্লিউ এডি মানে হচ্ছে এটার ক্ষেত্রফল। জানি না এটা বোর্ডে আপনারা কতটুকু বুঝতে পারছেন। এডি মানে হচ্ছে এটা 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 এক্সকের সাথে এই ক্ষেত্রফলটা উৎপন্ন করবে, এই যে এই ক্ষেত্রফলটা উৎপন্ন করবে, এটা উৎপন্ন করবে, এইটা উৎপন্ন করবে। দেখি বলেন তো এটার উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 2 না, 2 × 10⁵, আর এদিকে কত? 4। তাহলে আমি এটা লিখতে পারি 2 × 10⁵, এটা হচ্ছে উচ্চতা ছাপ, ইন্টু আয়তন হচ্ছে 4, এটা 4 ইন্টু লিখতে হবে 10⁻³ কারণ মিটার কিউবে নিয়ে গেলাম, প্লাস ডাব্লিউডিসি। এই ডিসিতে কোনো রকম কাজ হবে না, 0, কারণ এটা এক্সকের সাথে কোনো ক্ষেত্রফল উৎপন্ন করবে না। এখান থেকে ডাব্লিউএডিসি সমান আমরা পাবো 800 জুল। এখন প্রত্যেকটা পথে আমি কৃতকাজ পেয়ে গেলাম, কিন্তু আমাদের বের করতে বলছে কি দেখেন তো, কোন পথে সিস্টেম কর্তৃক গৃহীত তাপের পরিমাণ বেশি হবে, কোন পথে সিস্টেম কর্তৃক গৃহীত তাপের পরিমাণ বেশি হবে। গৃহীত তাপ বলতে কার মান বলেন তো? ডিকিউর মান না স্যার? বলেন ডিকিউ সমান সূত্র বলেন। ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। ডিউটা কিসের পরিবর্তন? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন না? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। দেখেন তো এ থেকে যখন সিতে যাব, আমরা এখানে এ থেকে যখন সিতে যাব, এ বিন্দুর অভ্যন্তরীণ শক্তি ছিল 100, উদ্দীপক দেখেন, আর সি বিন্দুর অভ্যন্তরীণ শক্তি ছিল 600। তাহলে 100 থেকে অভ্যন্তরীণ শক্তি কত যায়? 600-তে যায়। তাহলে বলেন তো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন স্যার 500, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে 500। তাহলে এই প্রত্যেকটা ধাপে আপনি যে ধাপে যাবেন না কেন, অভ্যন্তরীণ শক্তির ডিইউ 100 থেকে কত যাবে? 600-তে যাবে। তার মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে 500। তাহলে আমরা কি করতে পারি? এই এবিসি পথের জন্য ডিকিউ এবিসি সমান আমরা কি পাই দেখেন, ডিইউ প্লাস ডিডাব্লিউ না, ডিইউ হচ্ছে 500 আর ডিডাব্লিউ হচ্ছে 2400, যোগ করলে এটা আসবে 2900 জুল। এসি পথের জন্য দেখেন, এসি পথের জন্য ডিকিউ এসি সমান কৃত কাজ পাইছে কত? 1600, আর অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন 500, যোগ করলে কত হয়? 2100 জুল। 2100। এবার ডাব্লিউবিসি এডিসির জন্য ডিকিউ এডিসি যদি লিখি এডিসি পথে, এক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে 500 আর কৃতকাজ হচ্ছে 800, যোগ করলে কত হবে? 8 × 5 = 1300। প্রশ্ন ছিল কোন পথে সিস্টেম কর্তৃক গৃহীত তাপের পরিমাণ সবচেয়ে বেশি। তাহলে একটা 2900, 2100, 1300, বলেন কোন পথে সবচেয়ে বেশি? স্যার এ বি সি পথেই গৃহীত তাপশক্তির পরিমাণ সবচেয়ে বেশি। আশা করি এটা ক্লিয়ার। লাস্টের প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট ছিল এইচএসসি পরীক্ষার জন্য। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।